পৌষে শীতের সজীব অনুভূতি প্রকৃতি এবং জনজীবনে, কুয়াশা মাখা গরম পিঠার সুগন্ধ এবং আগুনের ভাপে উষ্ণ স্মৃতির ছাপ। ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আলটিমেটাম, মধ্যরাতেই ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ। পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। 2024-25 শিক্ষাবর্ষ থেকেই পোষ্য কোটা আর থাকছে না, জানালেন উপাচার্য। এবং ইউক্রেনে পাইপলাইন হয়ে ইউরোপীয় ইউনিয়নে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ, জ্বালানি এবং বিদ্যুতের দাম বাড়ার শঙ্কা। স্বাগত এখন সকালে, আপনাদের সঙ্গে আছি আমি শরীফ রওশন। পৌষ শীতের অনুভূতি নিয়ে আসে প্রকৃতি এবং জনজীবনে। শীতের কুয়াশার চাদর, প্রাণ প্রকৃতির নীরবতার সুরের গুঞ্জনে তৈরি হয় এক অনন্য আবহ। গরম পিঠার সুগন্ধ আর আগুন জ্বালিয়ে ভাপ নেয়ার উষ্ণতা জীবনে যোগ করে এক সজীব অনুভূতি। পাড়ায় পাড়ায় ব্যাডমিন্টন খেলার উচ্ছ্বাসটাও শুরু হয় এই পৌষের শুরু থেকেই। সব মিলিয়ে পৌষ যেন এক অনুভূতির ঋতু, যা প্রকৃতি এবং মানুষের জীবনে রেখে যায় উষ্ণ স্মৃতির ছাপ। বিস্তারিত জানাবেন শাহাদাত অপর। পৌষের নিকটাত্মীয় এই কুয়াশার চাদর। গাছের শুকনো পাতাগুলো শীতের স্পর্শে কাঁপছে, তার মাঝেই ভেসে আসে সুরের গুঞ্জন। এটি যেন শীতকে উৎসবে রূপ দেওয়ার প্রয়াস। প্রকৃতি নিজেকে মুড়িয়ে নিয়েছে শীতের বাতাসে। পৌষের রাত এই শহরকে করেছে নির্জন কবিতার দৃশ্যপট। রাতের ঝরা পাতা, গরম পিঠার সুগন্ধ আর রাস্তার মোড়ে জ্বলতে থাকা আগুনের উষ্ণতা, সবকিছু মিলিয়ে পৌষের এই রাত যেন এক সজীব অনুভূতির গল্প বলে। এই পৌষ মাসে যে সময়টা বা শীতের যে আমেজটা, এই আমেজে আমি অনেক গল্প খুঁজে পাই। হয়তোবা আমি রাস্তা দিয়ে ঘুরছি, কেউ হয়তোবা পিঠা খাচ্ছে, কেউ পিঠা বিক্রি করছে। পৌষে বিভিন্ন ফুলের যে ঘ্রাণগুলো রয়েছে, সেই ঘ্রাণগুলো আমাকে অনেক স্মৃতি মনে করিয়ে দেয়, যে স্মৃতিগুলো স্পেশালি আমার লেখার মধ্যে ফুটিয়ে তোলার চেষ্টা করি আমি। তো শীতকালে মানুষজন বাইরেও অনেক কম থাকে, তো নিরিবিলি গানটা গাওয়া যায়। গান যেহেতু সাধনার ব্যাপার, মন থেকে আসে। কেমন করে যেন শীত একটি খেলাকে নিজের করে নিয়েছে। পাড়ায় পাড়ায় ব্যাডমিন্টন কোর্ট তৈরি করার ধুম পড়ে যায় পৌষের শুরুতেই। শিশুরা অধীর আগ্রহে অপেক্ষা করে ব্যাডমিন্টনের একজোড়া ব্যাটের জন্য। শীতের সময় আমরা বিভিন্ন ধরনের খেলাধুলা, যেমন ক্রিকেট খেলার পাশাপাশি ব্যাডমিন্টন খেলাটা আমরা সবচেয়ে বেশি খেলি। ব্যাডমিন্টন খেলার ভিতর যে একটা উষ্ণ ভাব আছে, এটাই মূল আকর্ষণ। বাংলাদেশে শীতকাল উৎসবের ঋতু বলেই পরিচিত। পৌষের সন্ধ্যায় গ্রামের উৎসব ভর করে গরম পিঠার ধোঁয়ায়। শহরের অলিতে গলিতেও দেখা মেলে রকমারি পিঠার পসরা। একবারে খাওয়া গেল দুইটা, আরেকজনে খাওয়া গেল দুইটা, তো এরকম করে তো দুই একটা করে যায়, আস্তে আস্তে যায়। আর বেশি শীত পড়লে না আল্লাহ কই তারবো। শীতকালে পিঠা খেতে অনেক মজা, এর লেগে পিঠা কিনলাম। ধোয়া উঠা চায়ের দোকান যেন পূর্ণতা পায় এই পৌষেই। চলে আড্ডা, এক চুমুক চা হয়ে ওঠে অমৃত। বন্ধুদের নিয়ে রাতের বেলা আড্ডা দেওয়া এবং শীতকে দূর করার জন্য চা আর গরম পানি, এটাই অত্যন্ত আনন্দদায়ক। ভালোই লাগে, দেখা গেছে সবাই বন্ধু বান্ধব একত্রে, প্লাস হচ্ছে ওয়েদারটাও জোস। রাস্তার ধারে জ্বলতে থাকা আগুন শীতার্ত মানুষের মনে আশার প্রদীপ হয়ে জ্বলে। অন্যদিকে তরুণরাও বেরিয়েছে শীতকে উদযাপন করতে। প্রতি বছর এত ঠান্ডা তো পড়ে না, এবার একটু বেশি ঠান্ডা পড়ছে, তাই সবাই মিলে এনজয় করছে। আজকে আমরা সবাই মিলে এখানে বারবিকিউ পার্টি করার একটা প্ল্যান করছি, তো এভাবে আমরা উদযাপন করতেছি আর কি। শীতটা তুলনামূলকভাবে আরামদায়ক লাগে, যে আমি ঘামতেছি না বা গরম লাগতেছে না, অস্থির লাগতেছে না। রাত বাড়তেই পাল্লা দিয়ে বাড়ে শীত। কারো কারো কাছে শীতের রাত সুদীর্ঘ। ভারী পোশাকে শীতকে মানিয়ে নেওয়ার কি ভীষণ চেষ্টা থাকে
রাতের রাস্তায়। শীত তীব্র কিন্তু ক্ষণস্থায়ী, তবু এই পৌষের শীত আমাদের কাছে ধরা দেয় আমাদের কিছু অভ্যাসের পরিবর্তন হয়ে যায় আমাদের দিনরাত এবং আচার আচরণ। এই পৌষের শীত তৈরি করে বিশেষ কিছু মুহূর্তের, কারো কারো কাছে এই শীত ধরা দেয় প্রিয় ঋতু হয়ে। শাহাদাত অভ্র, এখন, ঢাকা। এদিকে গ্রামীণ শীতের এক অনুষঙ্গ খেজুর রস। ভোর থেকেই যা সংগ্রহে ব্যস্ত হয়ে যায় গাছিরা। গাছে গাছে চলে স্বাদের অন্বেষণও। খেজুর রস সংগ্রহের বিস্তারিত জানাতে এই মুহূর্তে আমাদের সাথে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিব, রাজশাহী সহ পুরো দেশেই তো শীত পুরোপুরিভাবে জেঁকে বসেছে। রাজশাহীর খেজুরের রস সংগ্রহের প্রক্রিয়াটা জানাবেন। রসন আসলে শীতের সাথে পাল্লা দিয়ে কিন্তু খেজুরের যে রস সেটিও আসলে বাড়ে এবং এর মিষ্টতা বাড়ে। এই কারণে আমরা দেখি রাজশাহীতে বিশেষ করে 4টি উপজেলাতে খেজুরের রস আসলে সংগ্রহ হয় এবং এখানে গাছের সংখ্যাও অনেক বেশি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলে প্রায় 6 লাখের মতো আসলে গাছ আছে এবং সেক্ষেত্রে আমরা দেখি যে প্রত্যেক দিন কিন্তু সকালবেলা থেকেই আসলে গাছ থেকে খেজুরের রস নামানো হয় এবং গাছেরা খুব ভোর থেকে কিন্তু তারা বিভিন্ন ভাবেই কিন্তু আসলে রস সংগ্রহ করেন। তো এই ক্ষেত্রে আমরা সকাল থেকে আসলে বানেশ্বর এলাকায় যেটি দেখছি যে এই এলাকার যে মাঠে মাঠে যে গাছগুলো আছে সেখান থেকে কিন্তু গাছিরা রস সংগ্রহ করছেন এবং রস সংগ্রহ করার পরে মাটির পাত্রে করে তারা রস সংগ্রহ করেন এবং সেটি পরিষ্কার করার জন্য সেখানে চুন রাখা হয় এবং এই পরিষ্কার রসগুলো তারা এখানে জারকিনে করে বা বিভিন্ন পাত্রে করে নিয়ে তারা কিন্তু তাদের উঠোনে যায় এবং সেখানে কিন্তু গুড়ের যে তৈরি সেটি করা হয়। এর পাশাপাশি প্রত্যেক দিনই কিন্তু গাছগুলোকে আসলে গাছের যেখান থেকে রস সংগ্রহ করা হয় সেটি পরিষ্কার করা হয় এবং কোনো কোনো ক্ষেত্রে উঁচু বা লম্বা যে গাছগুলো রয়েছে সেখানে তার দিয়ে কিন্তু আসলে বিশেষ প্রক্রিয়ায় মাটির হাঁড়িতে এই রসগুলো সংগ্রহ করা হয় এবং গাছেরা বলছেন যে প্রত্যেক দিনই তারা রস সংগ্রহ করেন। এক একটি গাছ থেকে প্রায় আধা কেজি মতো রস সংগ্রহ হয় একটি পরিপূর্ণ গাছে এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং উদ্ভিদবিদরা যেটি বলেন যে আসলে একটি গাছ পরিপূর্ণ হলে সেটি তখন প্রায় আধা কেজির উপরে আসলে রস পাওয়া যায় সেখান থেকে এবং গাছের বয়স প্রায় 7 বছর হওয়া পর্যন্ত কিন্তু আসলে এই রস সংগ্রহগুলো করা হয়। প্রত্যেকটি জায়গা থেকে আসলে এই শীতের সময় প্রত্যেকটি গাছ থেকে রস সংগ্রহ করে এবং এই রসগুলো তারা আসলে এর আগে আমরা যেটি লক্ষ্য করেছি যে সেটি বিশেষ প্রক্রিয়া আসলে গুড় তৈরি করা হয়। এখন কিন্তু শুধুমাত্র গুড় নয়, এই রস কিন্তু অনলাইনের মধ্য দিয়ে বরফজাত করে সেটি কিন্তু রাজশাহীর বাইরে ঢাকা সহ বিভিন্ন জায়গায় কিন্তু আসলে এই গাছিরা পাঠিয়ে দিচ্ছেন এবং এইভাবে রস সংগ্রহ করে কিন্তু নানাভাবেই কিন্তু আসলে সাধারণ মানুষ সেটির উপভোগ করতে পারছেন। এবং আপনি জানেন যে শীত আসলেই আসলে এই যে পিঠাপুলি সহ নানা মিষ্টান্নের যে আয়োজন চলে সেটিও কিন্তু আসলে এই রসের একটা বড় যোগান কিন্তু সেখানেও যায়। এবং রওশন, আপনি জানেন যে এই শীতের সকালে আসলে গ্রামীণ জনপদে আসলে কুয়াশার যে আধিক্য এবং এই শুধুমাত্র এই জড়তাটুকু ছাড়া বাকি যে রসের যে মিষ্টতা এবং রসের যে স্বাদ, সেই রসের স্বাদ গ্রহণের জন্য কিন্তু অনেক সময় আমরা দেখেছি যে গ্রামের উঠোনে উঠোনে কিন্তু এই রস এবং মুড়ি সেটি দিয়ে আসলে যে নাস্তাটি আসলে হয় সেটিও কিন্তু আসলে এখানকার মানুষ উপভোগ করে এবং খুবই মিষ্ট একটা রস এবং এই মিষ্টি একটা রস যখন আপনি আসলে একটা চুমুক দিবেন তখন কিন্তু আসলে এই যে তার যে একটা ঘ্রাণ এবং তার যে মিষ্টতা সেটি আসলে একেবারে বলে বোঝাবার নয়। হয়তো যদি এই ক্যামেরার মধ্য দিয়ে সেই স্বাদটি পাওয়া যেত দর্শকরাও হয়তো এটি বুঝতে পারতেন এবং যারা এই স্বাদ গ্রহণ করেছেন তারাও আসলে জানেন যে আসলে এই যে খেজুরের রস এবং তার যে মিষ্টতা সেটি আসলে কতটা গুরুত্ব রাখে। এবং একই সাথে রাজশাহী পুরো যে চারটি আসলে উপজেলা রয়েছে সেই 4 উপজেলাতে আসলে সকাল থেকে এই রস সংগ্রহ করে এবং এই রস থেকে আসলে যে গ্রামীণ যে অর্থনীতি সেটিও কিন্তু আসলে সমৃদ্ধ হয়। প্রত্যেক হাটে আসলে প্রত্যেক সপ্তাহের 2টি করে হাট থেকে প্রত্যেক সপ্তাহের 2টি হাটে কিন্তু আসলে এই গুড় বিক্রি হয় এখান থেকে উৎপাদিত রস থেকেই এবং সেটি দিয়েই কিন্তু আসলে গ্রামীণ অর্থনীতি অনেক বেশি চাঙ্গা হয় এবং সেটি প্রায় আমরা মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত আসলে দেখি। তো রওশন, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। খেজুর সংগ্রহের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী রাকিবুল হাসান। পৌষের মাঝামাঝি সময় এসে দেশ জুড়ে বেড়েছে শীতের তীব্রতা।
ঘন কুয়াশার চাদরে ঢাকা থাকছে চারপাশ। উত্তরের হিমেল হাওয়ায় দ্বিগুণ করছে শীতের এই অনুভূতিকে। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে বরিশাল থেকে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান এবং টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন কাউসার আহমেদ। শুরুতেই যেতে চাই অমিতের কাছে। অমিত, বরিশালে শীতে খেজুরের রস সংগ্রহের খবর জানাবেন এবং সেই সঙ্গে পিঠাপুলির যে জমজমাট একটা ব্যবসা, সেটা বরিশালে কতটা জমে উঠেছে? রওশন, বরিশালে এবার বছরের শুরুতেই কিন্তু জেঁকে বসেছে এই শীত এবং শীতের তীব্রতাও কিছুটা বেড়েছে। বিশেষ করে গত 2 দিন ধরে সূর্যের দেখা নেই বললেই চলে, একই সাথে বাতাসের তীব্রতা রয়েছে, যার কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। আবহাওয়া অফিসের তথ্য মতে যে আবহাওয়া রয়েছে তাতে আসলে বাতাসের কারণে শীতের তীব্রতাটা বেশি বলছেন তারা, এবং আগামী 2 দিনে এই ধারা অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন। অন্যদিকে একটু যদি বলি, শীতের আমেজ কিংবা শীত উদযাপনের ক্ষেত্রে অনেকেই কিন্তু শহরতলি থেকে গ্রামের দিকে ছুটে যাচ্ছেন এবং শীতের সেই আবহাওয়াটা উপভোগ করতে যাচ্ছেন। এবং এই শীতে মূলত পিঠাপুলির একটি আয়োজন হয়, গ্রাম অঞ্চলে বেশি দেখা যায়। শহরে এখন পর্যন্ত সেই পিঠাপুলির আয়োজনটাই নেই। দেখা যায় যে বিকেলের পর থেকে সেই পিঠার স্বাদ কিন্তু উপভোগ করতে নগরবাসী এই পিঠার দোকানগুলোতে ভিড় করে। তবে গ্রামে দেখা যায় যে আসলে সকাল থেকেই কিন্তু নতুন ধান সেটি ভিজিয়ে সিদ্ধ করা হয় এবং তারপর পরই সেই ধান থেকে যে চাল হয় সেই চালের গুঁড়া থেকে বিভিন্ন ধরনের পিঠাপুলির আয়োজন করা হয়। এবং এই সময়টাতে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি সেটি হচ্ছে খেজুর রস, এবং খেজুরের রস সংগ্রহ করে যারা গাছিরা আছেন তারা কিন্তু সেটি জাল দিয়ে গুড় তৈরি করেন এবং সেই গুড় থেকে কিন্তু আসলে এই পিঠাপুলির যে একটি স্বাদ সেটি কিন্তু গ্রাম অঞ্চল কিংবা দক্ষিণ অঞ্চলের মানুষ উপভোগ করে। এবং আগুন জ্বালিয়ে দেখা যাচ্ছে যে সড়কের পাশেই কিংবা গ্রাম অঞ্চলে আগুন জ্বালিয়ে তারা এই শীতটি উপভোগ করতে চায় এবং উপভোগ করে। আমরা বিভিন্ন সময় দেখেছি, কিছুক্ষণ আগেও দেখেছি আগুন জ্বালিয়ে সড়কের পাশেই আসলে এই শীত উদযাপন করছেন কিংবা এই শীতের তীব্রতা থেকে বাঁচার চেষ্টা করছেন। এবং মহাসড়কের ক্ষেত্রে যদি বলি, মহাসড়কে কিন্তু যানবাহন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটছে, যেমন লাইট জ্বালিয়ে তারপরে কিন্তু এখনও দেখছি আমরা যে যানবাহন চলাচল করছে সড়কের বিভিন্ন জায়গায়, মহাসড়কের ক্ষেত্রে বিশেষ করে। এবং গ্রাম অঞ্চলের কথা যদি বলি, বরিশাল থেকে একটু বাইরে যদি গ্রামীণ জনপদে চিত্র বলি, সেক্ষেত্রে সেখানে দেখা যাচ্ছে যে এই সকালে যে কুয়াশার চাদর সেটি কিন্তু পুরোপুরি লক্ষ্য করা যায় এবং এই চাদরকে ঘিরেই গ্রামের যারা মানুষ রয়েছে তারা কিন্তু এই শীতকে উপভোগ করছেন এবং নানা ধরনের পিঠাপুলির আয়োজনে একটি উৎসব মুখর পরিবেশ কিন্তু সেখানে বিরাজ করছে। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। রওশন, এবার একটু যেতে চাই টাঙ্গাইলে কাউসার আছেন। কাউসার, আমরা শুনছিলাম অমিতের কাছ থেকে যে পিঠাপুলির উৎসবে বেশ বরিশাল জমজমাট হয়ে উঠেছে। শীত যেমন একদিকে আনন্দ নিয়ে আসে, অন্যভাবে কিন্তু কষ্টেরও সময় আমরা দেখে থাকি। শীতে বিশেষ করে ছিন্নমূল যারা আছেন তাদের কষ্টের কথা একটু জানতে চাই আপনার কাছ থেকে। জি রওশন, আমি যেখানে আছি এটি হচ্ছে টাঙ্গাইল শহরের এলজিডি মোড় এলাকা। এখানে নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন, বিশেষ করে দিনমজুর যারা রয়েছেন, তারা কিন্তু এখানে অবস্থান করেন। তারা বিভিন্ন জায়গায় বা বিভিন্ন বাসা বাড়ি থেকে ফসলি জমিতে কাজ করে থাকে। তারা বলছেন যে অন্যান্য দিন যে পরিমাণ এখানে লোকের সমাবেত হয়, কিন্তু শীতের কারণে এই খুবই কম সংখ্যক লোকজন এখানে সমাবেত হয়েছেন। তারা বলছেন যে এই শীতের কারণে কিন্তু তাদের একদিকে যেমন আয় রোজগার বন্ধ রয়েছে, অন্যদিকে তাদের যে সাংসারিক খরচ সেটি কিন্তু অব্যাহত রয়েছে, যে কারণে তাদের অনেকেরই চলতে কষ্ট হচ্ছে। তারা বলছেন যে এখানে তারা সকাল ভোরবেলায় আসে, বিশেষ করে 5টা থেকে 5:30টার মধ্যে এখানে অবস্থান করেন, তারপরে 6টা থেকে 6:30টার মধ্যে তারা কাজের উদ্দেশ্যে বের হয়ে যায়। তাদের মজুরি হচ্ছে 550 থেকে শুরু করে কখনো কখনো 700 টাকা নেওয়া হচ্ছে। কিন্তু যারা বৃদ্ধ লোক রয়েছেন, দিন মজুর, তাদের কিন্তু আয় রোজগার কমে গিয়েছে। আমি আজ সকাল এবং গতকাল কয়েকজন রিক্সা চালকের সাথে কথা বলেছি। তারা বলছেন যে এই ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে টাঙ্গাইলের যে পরিমাণ লোকজন বের হওয়ার কথা সেই পরিমাণ লোকজন বের হয়নি, যে কারণে তাদের আয়ও অনেকটাই কমে গিয়েছে। একজন রিক্সা চালক আমাকে জানিয়েছিলেন যে তারা স্বাভাবিক সময়ে প্রতিদিন 600 থেকে 700 টাকা আয় করলেও গতকাল কিন্তু ওই ব্যক্তি রফিক তার নাম, তিনি জানিয়েছেন যে তার আয় হয়েছে 300 থেকে সর্বোচ্চ 500 টাকা। তিনি বলছেন যে একদিকে তাদের আয় রোজগার কমে গিয়েছে, অন্যদিকে কিন্তু তাদের যে সাংসারিক খরচ হয়, তাদের অনেকেরই শিশুদের দুধ কিনতে হয়, সেটা কিন্তু অব্যাহত রয়েছে। আর এদিকে আমি কথা বলেছি টাঙ্গাইলের আবহাওয়া অফিসের এক কর্মকর্তার সাথে। তিনি বলেছেন যে আজকে টাঙ্গাইলের তাপমাত্রা 11.5 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা হচ্ছে
93। তো তিনি জানিয়েছেন যে সকাল 9টার পরে এই তাপমাত্রা আরো কমতে পারে। আর এদিকে আমি যখন গতকাল টাঙ্গাইল শহর সহ বিভিন্ন এলাকা ঘুরেছি, আমি লক্ষ্য করেছি যে উত্তরের যে হিমেল হাওয়া, এতে করে কিন্তু সাধারণ মানুষের চরম কষ্ট হয়েছে। তো এই ছিল রওশন টাঙ্গাইল থেকে শীতের সবশেষ তথ্য। শীতের আবহের খবর জানাতে টাঙ্গাইল এবং বরিশাল থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। আগামী 72 ঘন্টার মধ্যেই ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আলটিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। বলেন, ডাকসু নির্বাচন বানচাল করতে অপচেষ্টা চলছে, যা মোকাবিলায় প্রস্তুত আছেন শিক্ষার্থীরা। আরও জানাচ্ছেন আসিফ ইকবাল। দীর্ঘ 28 বছর অচল থাকার পর 2019 সালে নির্বাচনের মাধ্যমে সচল হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। এরপর পেরিয়ে গেছে 6টি বছর। শিক্ষার্থীদের দাবি থাকলেও বিগত আওয়ামী লীগ সরকারের ছাত্র সংগঠন ও সে সময়ের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদাসীনতায় হয়নি আর কোনো নির্বাচন। গত 5ই আগস্ট হাসিনা সরকারের পতনের পর থেকেই জোরালো হয় ছাত্র সংসদ নির্বাচনের দাবি। তবে এই নির্বাচনের সময় নিয়ে ছাত্রদের মধ্যে রয়েছে মতবিরোধ। শিক্ষার্থীদের একটি অংশ দ্রুত ছাত্র সংসদ নির্বাচন চাইলেও ছাত্রদল সহ কয়েকটি সংগঠন বলছে ডাকসু নির্বাচনে আরেকটু সময় দরকার। এসব আলোচনার মধ্যেই ডাকসু নির্বাচন নিয়ে ফের উত্তপ্ত ঢাকা বিশ্ববিদ্যালয়। সিন্ডিকেট সভায় দ্রুত ডাকসু নির্বাচনের ব্যাপারে আলোচনা উঠলে এর বিরোধিতা আসায় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানায় শিক্ষার্থীরা। আমরা এখানে দাঁড়িয়েছি ডাকসু আন্দোলনের জন্য। বৃহস্পতিবার মধ্যরাতে ক্যাম্পাসে বিক্ষোভ করে ডাকসু নির্বাচনের রোডম্যাপ দিতে 72 ঘন্টার আলটিমেটাম দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে। অতি দ্রুত সময়ের মধ্যে ভাইস চ্যান্সেলর স্যারকে মেরুদণ্ড সোজা রেখে তাকে রোডম্যাপ ঘোষণা করতে হবে এবং তার সময়সীমা 72 ঘন্টা মাত্র। 72 ঘন্টার মধ্যে যদি রোডম্যাপ ঘোষণা করা না হয় তাহলে কঠোর থেকে কঠোরতর আন্দোলনে আমরা যাব। শিক্ষার্থীরা অভিযোগ করেন, ডাকসু নির্বাচন বানচাল করতে একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। বলেন, যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রস্তুত আছেন তারা। ডাকসুর রোডম্যাপ চাই এবং অতি দ্রুত ডাকসুকে বাস্তবায়ন করার জন্য যা যা পদক্ষেপ নিতে হয় প্রশাসনকে সেটা অতি দ্রুত সময়ের মধ্যে নিতে হবে। বাধা দেয় সাধ্যকার, ডাকসু আমার অধিকার, ডাকসু আমার অধিকার, বাধা দেয় সাধ্যকার। দ্রুততম সময়ের মধ্যে রোডম্যাপ ঘোষণা না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। এদিকে শিক্ষার্থীদের দিনভর আন্দোলনের মুখে ভর্তি পরীক্ষায় সম্পূর্ণভাবে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকেই কয়েক দফা আলোচনা শেষে গেল রাত 10টায় তা নিশ্চিত করে রাবি প্রশাসন। সাজিব আহমেদের ক্যামেরায় আরও জানাচ্ছেন মাসুমা আক্তার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে চলে দিনভর পোষ্য কোটা বাতিলের আন্দোলন। পূর্ব নির্ধারিত ঘোষণার জেরে সকাল 10টায় প্রশাসনিক ভবনের গেটে তালা ঝুলান আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে অবরুদ্ধ হন রাবি উপ উপাচার্য সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা। দিনভর চলা আন্দোলন তীব্র হয় বৃহস্পতিবার সন্ধ্যায়। এ সময় মুখোমুখি অবস্থান নেন রাবি প্রশাসন ও আন্দোলনরতরা। দুপক্ষের মধ্যে চলতে থাকে বাকবিতণ্ডা। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে ওঠেন আন্দোলনরত শিক্ষার্থীরা। স্লোগান ও বক্তব্যের মাধ্যমে জানান তাদের অনড় অবস্থানের কথা। আমরা তাদের 1% কোটা রাখার সিদ্ধান্তকে ঘৃণ্যভাবে প্রত্যাখ্যান করছি এবং আমরা আমাদের আলটিমেটামের উপরেই অনড় আছি। ঠিক এর পরপরই অসুস্থ হয়ে পড়েন রাবির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। ঘোষণা দেন পোষ্য কোটা পুরোপুরি বাতিলের আগ পর্যন্ত আন্দোলন চলমান রাখার। আন্দোলনের এক পর্যায়ে শিক্ষার্থীদের দুজন প্রতিনিধির সাথে আলোচনায় বসেন রাবি প্রশাসন। পরে সেখানে এসে যোগ দেন রাবি উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব। প্রায় আধা ঘন্টার আলোচনা শেষে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নেন প্রশাসন। তবে আনুষ্ঠানিক গেজেটের মাধ্যমে সিদ্ধান্ত কার্যকরের ক্ষেত্রে কিছুটা সময় চাওয়া হয়েছে বলে জানান আন্দোলনরত শিক্ষার্থীরা। সেই সাথে গেল 1.5 মাসের বেশি সময় ধরে চলা এই আন্দোলনের সফলতায় উচ্ছ্বসিত আন্দোলনরতরা। ভিসি স্যার বলেছে ছাত্ররা যেটার পক্ষে উনিও সেটার পক্ষে। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে শুধুমাত্র 2024-25 শিক্ষাবর্ষ নয়, বরং আজীবনের জন্য রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বাতিল হচ্ছে পোষ্য কোটা। মাসুমা আক্তার,
এখন রাজশাহী। জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগে উপকূলীয় জেলা সাতক্ষীরার বেশ কিছু এলাকায় লবণাক্ততা বেড়েছে। এছাড়া শুষ্ক মৌসুমে মিঠা পানির সংকটের প্রভাবে পড়েছে এই জেলায় চাষাবাদে। এরই মধ্যে কিছু এলাকায় লবণাক্ততা সহনশীল বিভিন্ন জাতের ফসল চাষ করছেন কৃষকরা। প্রতিকূলতা কাটিয়ে ফসল চাষাবাদে অন্য অঞ্চলের তুলনায় বাড়ছে খরচও। তবে স্মার্ট কৃষি প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে কৃষকদের সমস্যা নিরসনে এক ফসলি জমিকে 3 ফসলি জমিতে রূপান্তরের চেষ্টা করছেন একদল গবেষক। সাতক্ষীরা থেকে আহসান রাজীবের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন মাসুদ রানা। প্রতিবারই জলোচ্ছ্বাস ও বন্যায় সাতক্ষীরার নতুন নতুন এলাকা নদীর নোনা পানিতে প্লাবিত হচ্ছে, নষ্ট হচ্ছে মিঠা পানির উৎস, পাশাপাশি উর্বরতা শক্তি হারাচ্ছে ফসলি জমি, এতে ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন। এখানকার কৃষকদের লবণের সঙ্গে যুদ্ধ করে ফসল ফলাতে হচ্ছে, এতে স্বল্প ফসল উৎপাদনেও খরচ হচ্ছে বেশি। তবে দীর্ঘদিন কৃষকদের এই সমস্যা সমাধানে কাজ করছে কৃষি বিভাগ। গত বছর থেকে সাতক্ষীরার উপকূলীয় কৃষকদের মধ্যে স্মার্ট কৃষি প্রযুক্তি প্রয়োগ, সম্প্রসারণ ও এর মাধ্যমে মাটির উৎপাদনশীলতা এবং ফসলের ফলন বাড়াতে কাজ করছে ঢাকার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। নতুন প্রযুক্তি প্রয়োগে এরই মধ্যে চলতি মৌসুমে সরিষা চাষে সুফল মিলেছে। একই প্রযুক্তি দুই সাইডে লাগে বুঝতে পারছি ওনাদের প্রযুক্তি আমাদের আগে যে প্রযুক্তি আছে ওনার ভালো। স্যার বললো যে আমাদের একটা শস্য আছে, এই শস্যটা লাগাও তোমরা। এত সুন্দর গাছ হয়েছে, এখন সবাই বলতেছ কি যে না শস্যটা এত সুন্দর শস্য, এই শস্য ফলনে বেশি হবে। বীজ দিয়ে ওনাদের পদ্ধতিতে ওনারা একটা চাষ করার জন্য একটা পদ্ধতি দিয়েছিল এবং সেই পদ্ধতিতে 2 রকম চাষ করা হয়েছে। তো তাতে দেখা যায় যে আপনার স্যারেরা যে বীজটা দিল এই বীজটা খুব উন্নত মানের বীজ। গবেষকরা বলছেন লবণাক্ত ও খরাপ্রবণ এলাকায় নতুন স্মার্ট কৃষি প্রযুক্তি ব্যবহারে ফসল চাষে ভিন্নতা এসেছে। এর মাধ্যমে অল্প সময় ও কম খরচে বেশি ফসল উৎপাদন করা সম্ভব। পাশাপাশি মাটির লবণাক্ততা কমিয়ে মাটির স্বাস্থ্য, উর্বরতা ও উৎপাদনশীলতা বাড়বে। নতুন এই প্রযুক্তি উপকূলীয় এলাকায় কৃষকদের কাছে পৌঁছে দিতে প্রশিক্ষণ, বিনামূল্যে বীজ ও জৈব সার দেওয়া সহ নানা কার্যক্রম করছেন তারা। লবণাক্ত প্রবণে আমরা নতুন টেকনোলজি ইউজ করেছি এবং নতুন টেকনোলজি ইউজ করে নতুন করে ফসল বিন্যাস করেছি। এখান থেকে আমরা চেষ্টা করছি যে কোন প্রযুক্তিটা ভালো হয় এবং কোন প্রযুক্তিতে ফসল বেশি হয়, সেই প্রযুক্তিটা আমরা বের করে নিয়ে এসে সেটা আমরা ফার্মারদের মাঝে আরও বেশি ডিসেমিনেট করা যায়, সেই চেষ্টাটা আমরা চালিয়ে যাচ্ছি। এই অঞ্চলটা লবণাক্ত, ফলে এইখানে আমরা জমিতে কেঁচো সার, হিউমিক অ্যাসিড এবং জিওলাইটের ব্যবহার করেছি যাতে লবণাক্ত তার মাত্রাটা কমে যায় এবং ফসলের পরিমাণটা ভালো হয়। অল্প সময়ের মধ্যে বিভিন্ন ফসলকে আমরা ইন্ট্রোডিউস করে মিনিমাম 3টা ফসলকে যেন আমরা সাকসেসফুলি এবং অধিক ফলন কোয়ালিটি সম্পন্ন ফসল উৎপাদন করতে পারি, সেই বিষয়ে আমরা করতে যাচ্ছি। সামগ্রিক একটা প্ল্যানিংয়ের মাধ্যমে এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে এবং তারা যেন সেখান থেকে অধিক পরিমাণ রিটার্ন তারা যেন পায় এবং জমি জলবায়ু পরিবর্তনের সাপেক্ষে যে এই যে লেভেল অফ দ্য ইন্ট্রুশন অফ দ্য স্যালাইনিটি উইল বি, যেটা বেড়ে যাবে, সেটাকে আমরা কীভাবে ইমপ্রুভ করতে পারবো সেই বিষয়ে আমরা কাজ করে যাচ্ছি। উপকূলীয় এলাকার কৃষকরা সনাতন পদ্ধতিতে ধানসহ নানা ধরনের লবণাক্ততা সহনশীল জাতের ফসল চাষ শুরু করেছেন 1 দশক আগে। তবে প্রচলিত পদ্ধতিতে সেচ ও সার খরচের তুলনায় ফসলের উৎপাদন আশানুরূপ নয়। এজন্য অনেক এলাকার কৃষকরা লবণাক্ততা সহনশীল জাতের ফসল চাষ কমিয়ে দিচ্ছেন। এ অবস্থায় উন্নত এ প্রযুক্তির ব্যবহার উপকূলীয় কৃষকদের চাষাবাদ অব্যাহত রাখতে উৎসাহ যোগাবে। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। হিলির মাধবপাড়ায় বসেছে অস্থায়ী পাইকারি আলুর হাট। উঠতে শুরু করেছে আগাম জাতের নতুন আলু। প্রতিদিন 1.5 থেকে 2,000 মণ আলু বিক্রি হচ্ছে এই হাটে। অস্থায়ী এই হাটে কর্মসংস্থানের সৃষ্টিও হয়েছে স্থানীয় অনেক বেকার মানুষের। সোহেল রানার প্রতিবেদনে দেখুন বিস্তারিত। দিনাজপুরের বিরামপুর ও হিলি দিয়ে বয়ে গেছে ছোট যমুনা নদী, আর এই নদী চরে প্রতি বছরে চাষ হয় আগাম জাতের আলু। এসব আলু আগাম ওঠায় মাধবপাড়া এলাকায় গড়ে উঠেছে অস্থায়ী পাইকারি আলুর হাট, যেখানে কৃষক সরাসরি তাদের উৎপাদিত আলু বিক্রি করতে পারছেন পাইকারদের কাছে। গুনতে হয় না ইজারার টাকা। প্রতি বিঘা আলু চাষে 40 থেকে 50,000 টাকা খরচে ফলন হয় 50 থেকে 60 মণ। প্রতি মণ আলু 2,000 থেকে 2,600 টাকায় বিক্রি হওয়ায় প্রতি বিঘায় লাভ থাকছে 40 থেকে 50,000 টাকা। দাম ভালো পাওয়ায় খুশি কৃষকরা। এই অস্থায়ী হাটে কর্মসংস্থানের সুযোগ হয়েছে স্থানীয় বেকার তরুণদের। আমরা প্রতিদিন প্রায় 40-50 জন মিলে লেবারগিরি করি এখানে।
এখানে আমরা হাজরা পাই 800, 900, 1000 পর্যন্ত পাই। তাতে সংসারটা আমাদের ভালো মতন চলে। এবারে আমরা আলু লাগাইছি, মোটামুটি ফলন খুব ভালো পাইছি। বিঘাকে 80,000, 90,000 টাকা বিক্রি হচ্ছে। আলুটা মনে করেন এখানে 2200, 2100 টাকা বেচা কিনা হচ্ছে। আর রোমানা হলো 2600, 2700 এর ভিতরেই বেচা কিনা হচ্ছে। এদিকে আলুর মান ভালো হওয়ায় দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলা থেকে পাইকাররা আসছেন এ হাটে। প্রতিদিন প্রায় 10 থেকে 15 ট্রাক আলু যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে। আমি পলাশবাড়ি থেকে আসছি, এখানে আগাম আলু উঠানো হয়। আমাদের ওইখানে আরো আলু উঠাতে আরো 10-15 দিন সময় লাগবে, সেই জন্য আমরা এখানে নিতে আসছি। আমরা নাটোর থেকে এখানে আসছি আলু কেনার জন্য। প্রতিদিন দেখা যাচ্ছে আমাদের 70 দোকানে 140 বস্তা হয়, কোনোদিন 150 বস্তা হয়। আবহাওয়া ভালো থাকায় এবং দাম ভালো পাওয়ায় আসলে কৃষকরা খুবই খুশি এবং আমাদের কৃষি বিভাগের যে প্রচারণাগুলো সেগুলো অব্যাহত রয়েছে। আমাদের ব্লক পর্যায়ে যে সরকারি কৃষি কর্মকর্তাগণ আছেন ওনারা সার্বক্ষণিক কৃষক ভাইদের পরামর্শ দিচ্ছেন। অস্থায়ী আলুর হাটটি চলবে 1 মাস ব্যাপী, যেখানে আলু বিক্রি হবে 15 থেকে 20 কোটি টাকার মতো। সোহেল রানা, এখন হিলি। পিরোজপুরের নেসারাবাদে সন্ধ্যা নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় ফল এবং ফুলের চারার বাজার। মৌসুমে সেখান থেকে প্রতি মাসেই বিক্রি হচ্ছে 10 থেকে 15 কোটি টাকার চারা। এই বাজার ঘিরে গড়ে ওঠা প্রায় 1000 খানেক নার্সারিতেই কর্মসংস্থানও হয়েছে অনেক মানুষের। চারার বাণিজ্য আরও এগিয়ে নিতে কৃষকদের সহজ শর্তেই ঋণ দেওয়ার পরিকল্পনার কথা বলছে উপজেলা প্রশাসন। আমিনুল ইসলামের তোলা ছবিতে আরও জানাচ্ছেন অমিত হাসান। পিরোজপুরের নেসারাবাদ উপজেলার অলঙ্কারকাঠি গ্রাম, যেখানে গড়ে উঠেছে দক্ষিণাঞ্চলের সবথেকে বড় ফল ও ফুলের চারার বাজার। আর এই বাজার ঘিরে সন্ধ্যা নদীর তীর ঘেঁষা স্বরূপকাঠি বরিশাল মহাসড়কের দুপাশে তৈরি হয়েছে অসংখ্য নার্সারি। স্থানীয় বাসিন্দা আব্দুল কাইয়ুম প্রায় 30 বছর আগে 33% জায়গায় শুরু করলেও বর্তমানে 2 একর জায়গায় গড়ে তুলেছেন 5টি নার্সারি। ছোট বড় মিলিয়ে প্রায় 500টি নার্সারি গড়ে উঠেছে এখানে। আর পুরো অঞ্চল জুড়ে রয়েছে প্রায় 1000 খানেক নার্সারি, যেখানে কর্মসংস্থান হয়েছে হাজারো মানুষের। অন্য ফসলের তুলনায় লাভ হওয়ায় প্রতিনিয়ত ফুল ও ফলের কৃষি নিয়ে কাজ করা উদ্যোক্তা বাড়ছে। বিঘায় বর্তমানে 20,000 বা 30,000 টাকার ধান আসে। তা থেকে আমরা যদি এই 3.5 বিঘা জায়গা চাষ করি, বাৎসরিক আমার আয় ব্যয় মানে সব বাদ দিয়ে আমার 5 থেকে 7 লাখ টাকা প্রফিট থাকে। মৌসুমে এখান থেকে প্রতি মাসে 10 থেকে 15 কোটি টাকার ফুল ও ফলের চারা বিক্রি হয়। তবে সরকারি সহায়তা পেলে এই আয় আরও বাড়বে বলে মনে করেন ব্যবসায়ীরা। ধানের কৃষির উপর যথানে সরকারের ভূমিকা, আমাদের নার্সারির উপর যদি অতটুকু একটু ভূমিকা দিতে, তাহলে আমরা মনে হয় আর একটু ডেভেলপ হতে পারতাম। ব্যাংকে দেখা যাইতেছে ওই রকমের কমে দিতে আসে না এই কৃষির উপরে বা নার্সারির উপরে। এটা যদি একটু কম হারে সুদে দেয় তবে অনেকটা ভালো হইবে। ফুল এবং ফলের দিকে আস্তে আস্তে ঝোঁকা শুরু করলাম, এই জন্য যে গাছ ভালো হইলে লস হবে না, কারো লাভজনক একটা ব্যবসা। ফুল ও ফলের চারা কেনা ছাড়াও ছুটির দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রকৃতিপ্রেমীরা ভিড় করেন এখানে। সুযোগ সুবিধা বাড়ানো গেলে জায়গাটি দেশের অন্যতম কৃষি পর্যটন কেন্দ্রে পরিণত হবে বলে মনে করেন তারা। ছবি তুলছি, এনজয় করেছি, অনেক ফুল দেখেছি। বসার জায়গাগুলো হয়, তাহলে এখানে আর পর্যটক আরও বাড়বে। শীতের আবহাওয়াটার সাথে এই নার্সারির অনেক অ্যাডজাস্টমেন্ট হয়, অনেক ফুল, বিশেষ করে ফুলের আকর্ষণই আসে এখানে। গাছপালা বিক্রির যে বিষয়টা, এটা বাড়বে, মানুষ প্রকৃতির প্রতি আকৃষ্ট হবে। নার্সারি ব্যবসা আরও এগিয়ে নিতে কৃষি অধিদপ্তরের পক্ষ থেকে সহায়তা দেওয়া হচ্ছে বলে জানান সংশ্লিষ্টরা। তাদের চাহিদা মোতাবেক আমরা সকল ব্যাংকে কথা বলা আছে যে তাদের চাহিদা মাফিক তাদের ঋণ প্রদান করবে। মাটি পরীক্ষা করে তারপরে সার দেয়া, এই ব্যাপারে একটা বড় ধরনের কাজ রয়েছে। এক্ষেত্রে আমরা একটা মাটি ট্রিটমেন্টে এখানে একটা বড় ভূমিকা রাখি। মাতৃগাছ ব্যবহার করে অথেন্টিক চারাটা সাপ্লাই করে, সেই ক্ষেত্রে আমরা একটা মনিটরিং সবসময় করে থাকি এবং পরামর্শ দিয়ে থাকি। পিরোজপুরের নেসারাবাদ উপজেলার আকলম, কুনিয়ারি, সুলতানপুর, পানাউল্লাপুর, সঙ্গীতকাঠি ও আরামকাঠি সহ 10 থেকে 12টি গ্রামে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে নানা প্রজাতির ফুল ও ফলের চারা। অমিত হাসান, এখন, বরিশাল। উপকূলীয় অঞ্চলের নদ নদী কিংবা সোতাখালে নোনা জলোদ্ভিদের মধ্যে অন্যতম হচ্ছে গোলপাতা গাছ। এই গাছ থেকেই সুস্বাদু পুষ্টিকর রস এবং গুড় উৎপাদন হওয়ায় এটি অর্থকারী উদ্ভিদে পরিণত হয়েছে। দেশ বিদেশে অসংখ্য ভোক্তা বাড়ায় আর্থিকভাবেও লাভবান হচ্ছেন হাজারো কৃষক। বিকল্প জীবিকার লক্ষ্যে গোলপাতা চাষির সংখ্যাও বাড়াতে কাজ করছেন সংশ্লিষ্টরা। জসিম পারভেজের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন থাকছে প্রতিবেদনে।
বিস্তীর্ণ ধান ক্ষেতের পাশেই শোভা পাচ্ছে সারি সারি গোলপাতা গাছ। রসের জন্য ফলের কাণ্ড কাটতে ব্যস্ত পটুয়াখালীর কলাপাড়ার চাষিরা। আর এসব রস সংগ্রহ করে নিয়ে যাওয়া হবে গুড় তৈরির জন্য। শীত আসতেই ব্যস্ততা বাড়ে কলাপাড়ার নীলগঞ্জ সহ ৮ ইউনিয়নের কৃষকদের। ভোর থেকে দুপুর পর্যন্ত চুল্লিতে চলে গুড় উৎপাদন কার্যক্রম। গুড় বিক্রি করে অধিক টাকা আয় করার কথা বলছেন জেলার কৃষকরা। 30টা ছড়া হইলে আমাদের গুড় আসবে নর্মাল 150 থেকে 200 কেজি। 2 কলস রসে অনুমান 7 থেকে 8 কেজি গুড় হয়। আমরা এই রসটা আইন না 3 ঘন্টা জাল দেওয়ার পর গুড় হয়। খেবুপরা আমরা বিক্রি করি 250 টাকা কেজি, আর যদি দিনের বেলার গুড় নেয় ওটি 200 টাকা কেজি। এই দাদাদের থেকে নিয়ে আমি এখন পর্যন্ত প্রায় 20টা দেশের গুড় পাঠাইছি। রিসেন্টলি আমি আমেরিকায় গুড় পাঠাতে যাচ্ছি ইনশাল্লাহ। কৃষি বিভাগ বলছে উপকূলীয় নোনা অধ্যুষিত অঞ্চলের কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। একই সঙ্গে প্রশিক্ষণের মাধ্যমে বাগান বাড়াতে কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে বলেও জানান কর্মকর্তারা। আমরা কৃষি বিপণন অধিদপ্তরের পক্ষ থেকে তাদেরকে যে ধাপগুলো অবলম্বন করে ভোক্তা পর্যায়ে একদম ভালো মানের গুড় পাওয়া যায় সেই ধাপগুলোতে উন্নয়নের চেষ্টা করছি। এই বিষয়ে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং কৃষি বিপণন অধিদপ্তর যৌথভাবে SSCB প্রজেক্টের আওতায় তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। গোলগাছের মাধ্যমে আর্থিক সক্ষমতা অর্জনে কৃষকদের সক্ষম করে তোলা জরুরি। তাই সরকারি উদ্যোগে কার্যকর পদক্ষেপ নেওয়া হলে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব বলছেন চাষিরা। এখন কলাপাড়া। এবার দেশের বাইরের খবর। রাতারাতি তরল গ্যাসের সংকট মোকাবেলা নয়, বরং চড়া দামেই গ্যাস মজুত করাই এই মুহূর্তে ইউরোপের দেশগুলোর জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করেন বাজার বিশ্লেষকরা। গেল বুধবার ইউক্রেন হয়ে ইউরোপের দেশগুলোতে রাশিয়ার গ্যাস সরবরাহের চুক্তি নবায়নে ব্যর্থ হয় মস্কো। এতে করে ইউরোপে জ্বালানি এবং বিদ্যুতের দাম বাড়ার আশঙ্কা সৃষ্টি হলেও বিশেষজ্ঞরা বলছেন ইউক্রেন রাশিয়ার এই চুক্তি যে ভঙ্গ হবে তা আগে থেকে জানত ইউরোপীয় ইউনিয়ন। আরও জানাচ্ছেন সতীর্থ কর্মকার। 1991 সাল থেকে ইউক্রেনের পাইপলাইন ব্যবহার করে ইউরোপের দেশগুলোতে তুলনামূলক সস্তা দামে গ্যাস সরবরাহ করত রাশিয়া। মস্কো আর কিয়েভের মধ্যে 5 বছরের গ্যাস ট্রানজিটের যে চুক্তি হয়েছিল, নতুন বছরের প্রথম দিন থেকে তা অকেজো হয়েছে। চুক্তি নবায়নে ব্যর্থ ইউক্রেনীয় নাফটো গ্যাস আর রুশ এনার্জি কর্পোরেশন গ্যাসপ্রম। গেল বুধবার 1 জানুয়ারি থেকে বন্ধ আছে সোভিয়েত আমলের এই গ্যাস সরবরাহের রুট। যদিও রয়টার্স বলছে হাঙ্গেরি, সার্বিয়া ও তুরস্কের মধ্যে দিয়ে তুর্ক স্ট্রিম পাইপলাইন ব্যবহার করে গ্যাস সরবরাহ অব্যাহত রাখার সুযোগ আছে মস্কোর। মস্কো থেকে সস্তায় গ্যাস কিনতে না পারলে আবারও ইউরোপীয় দেশগুলো বড় ধাক্কা খাবে। আন্তর্জাতিক গণমাধ্যমের এই ন্যারেটিভের সাথে পুরোপুরি একমত নন বাজার বিশ্লেষকরা। তাদের মতে হাঙ্গেরি, স্লোভাকিয়া, অস্ট্রিয়া বা ইতালির মতো কিছু দেশ মস্কোর গ্যাসের ওপর নির্ভরশীল হলেও কিয়েভ যেই চুক্তি নবায়ন করবে না সেটা ইউরোপের কর্তা ব্যক্তিরা আগে থেকেই জানতেন। Plus they also knew this was coming and they have built up stocks, supplies. So this is not going to be a dramatic impact right now, but it means they are still scrambling around for alternative sources. The alternative sources are more expensive. আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের পর্যবেক্ষণের ভিত্তিতে কানাডিয়ান গণমাধ্যম সিটিভি নিউজ জানায়, তরল গ্যাসের মজুদ বাড়াতে বিগত কয়েক বছরে প্রচুর বিনিয়োগ করেছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যের দেশগুলো ইউরোপের জন্য গ্যাসের গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠতে পারে। এতে করে চীন বা যুক্তরাষ্ট্রের তুলনায় বেশি দামে প্রাকৃতিক তরল গ্যাস কিনতে হবে ইউরোপকে। যুক্তরাষ্ট্র, কাতার কিংবা নরওয়ের মতো দেশ যখন রাশিয়ার বাজার দখল করছে, তখন স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো বলছেন মস্কো এই ক্ষতি পুষিয়ে নিতে পারলেও চরম সংকটে পড়বে ইউরোপীয় ইউনিয়নের সদস্য রাষ্ট্রগুলো। মস্কোপন্থী এই নেতা শুরু থেকেই সতর্ক করছেন, ইউক্রেন রাশিয়া গ্যাস রুট বন্ধ হলে স্লোভাকিয়ার ট্রানজিট রাজস্ব আয় ঘাটতির পরিমাণ কয়েক মিলিয়ন ইউরো ছাড়িয়ে যাবে। ইউরোপ জুড়ে বাড়বে গ্যাস ও বিদ্যুতের দাম এবং এই পুরো বিষয়টির জন্য ইউরোপের রাঘব বোয়ালদের দুষছেন স্লোভাক প্রধানমন্ত্রী। Nikto, opakujem nikto, netlačí Slovensko preč zo životného priestoru, ktorým je Európske spoločenstvo. Treba ale vidieť, že v tomto spoločenstve začínajú dominovať মস্কো কিয়েভ রুট বন্ধ হওয়ার পরপরই জার্মানি ও ইতালি থেকে গ্যাস কেনার পরিকল্পনা জানিয়েছে রাশিয়ার গ্যাস নির্ভর আরেক দেশ অস্ট্রিয়া। গার্ডিয়ান বলছে, ইউরোপ জুড়ে গ্যাস মজুদের তোড়জোড় দেখে বোঝা যাচ্ছে গ্যাসের সরবরাহ সংকট নয়, বরং গ্যাসের চড়া মূল্যই ইউরোপের নেতাদের মাথা ব্যথার মূল কারণ হতে যাচ্ছে।
গেল 2024 সালের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ইউরোপে 5,000 কোটি বা 50 বিলিয়ন কিউবিক মিটার পাইপলাইনজাত ও তরল গ্যাস সরবরাহ করেছে রাশিয়া। ক্রেমলিন জানাচ্ছে 2023-এর তুলনায় যা 18 থেকে 20% বেশি। যদিও 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর ইউরোপ জুড়ে গ্যাস কেনার তোড়জোড় শুরু হয়েছিল। কারণ 2022-এর তুলনায় 2023-এ ইউরোপের দেশগুলোতে 55% বেশি তরল গ্যাস বিক্রি করে মস্কো। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। গেল ডিসেম্বরে 8 দিনের ব্যবধানে 3 মর্মান্তিক বিমান দুর্ঘটনা দেখেছে পুরো বিশ্ব। আজারবাইজান এয়ারলাইন্স কিংবা দক্ষিণ কোরিয়ার জেজু এয়ারের বিমান বিধ্বস্তের কারণ হিসেবে আলোচনা এসেছে পাখির ঝাঁকের সাথে ধাক্কা খেয়ে যন্ত্রাংশ অকার্যকর হওয়ার সম্ভাবনা। অ্যাভিয়েশনের ভাষায় যাকে বলে বার্ড হিট বা বার্ড স্ট্রাইক। এই বার্ড স্ট্রাইক কি নতুন বিপদের নাম? হঠাৎ করেই কেন এত আলোচনায়? এসব প্রশ্নের উত্তর থাকছে সতীর্থ কর্মকারের আরও একটি প্রতিবেদনে। 29 জানুয়ারি দক্ষিণ কোরিয়ার মোয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে 181 আরোহী নিয়ে বিধ্বস্ত হয় জেজু এয়ারের বোয়িং বিমান। 2 ক্রু বাদে প্রাণহানি হয় বাকি 179 আরোহীর। ল্যান্ডিং গিয়ারে জটিলতার কারণে বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে এমন পর্যবেক্ষণের পাশাপাশি আলোচনায় আসে পাখির ঝাঁকের ধাক্কা বা বার্ড স্ট্রাইক প্রসঙ্গ। এমনকি কাজাখস্তানে আজারবাইজানি এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় মস্কো ভুল স্বীকারের আগ পর্যন্ত এই দুর্ঘটনার কারণ বলা হচ্ছিল বার্ড স্ট্রাইক। যুক্তরাষ্ট্রের ওহাইও স্টেট ইউনিভার্সিটির সেন্টার ফর অ্যাভিয়েশন স্টাডিজের তথ্য বলছে, বিমানের ইঞ্জিন, ককপিটের জানালা কিংবা চালকের সামনের গ্লাসে পাখির ধাক্কা লাগা খুব সাধারণ ঘটনা। প্রতি বছর যুক্তরাষ্ট্রের আকাশসীমায় গড়ে অন্তত 14,000-এর বেশি বার্ড স্ট্রাইকের ঘটনা ঘটে। 1990 থেকে 2023 পর্যন্ত গেল 34 বছরে ঘটে যাওয়া বার্ড স্ট্রাইক নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন ব্রডকাস্টিং সংস্থা এনপিআর। যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাসোসিয়েশনের ডাটাবেজের তথ্যের বরাতে এনপিআর জানাচ্ছে 2023 সালে দেশটির অন্তত 713টি বিমানবন্দরে মোট 19,400 বার্ড স্ট্রাইকের ঘটনা ঘটে। ওই একই বছরে বিশ্বের 55টি দেশের 92টি বিমানবন্দরে ঘটে যাওয়া বার্ড স্ট্রাইকের সংখ্যা 236। এফএএ আরও জানায় 1988 সাল থেকে 2023 পর্যন্ত বিশ্বজুড়ে পাখি, হরিণ বা অন্যান্য প্রাণীর কারণে ক্ষতিগ্রস্ত বিমানের সংখ্যা 3.5 শতাধিক। এসব বন্যপ্রাণীর কারণে বেসামরিক ও সামরিক বিমান বিধ্বস্ত হয়ে গেল 35 বছরে প্রাণ হারিয়েছেন অন্তত 491 জন আরোহী। মার্কিন অ্যাভিয়েশন অ্যাসোসিয়েশন আরও বলছে, যেসব বিমান বার্ড স্ট্রাইকের কবলে পড়ে তার 61% ঘটে অবতরণের সময়, 36% উড্ডয়নের সময়, আর উড়ন্ত বিমানে ঘটে যাওয়া বার্ড স্ট্রাইকের সংখ্যা মাত্র 3%। আধুনিক যে কোনো বিমান বাজারে ছাড়ার আগে ওয়াইল্ড লাইফ স্ট্রাইকের ক্ষয়ক্ষতির দিকগুলো যাচাই করে নেয়ার বিধান কার্যকর করেছে মার্কিন প্রশাসন। 2009 সালে যুক্তরাষ্ট্রের হাডসন নদীতে ইউএস এয়ারওয়েজের বিমান হাঁসের কবলে পড়ে। এ সময় বিমানের 2টি ইঞ্জিন বিকল হলেও কোনো দুর্ঘটনা ঘটেনি। যদিও আর্থিক ক্ষতি বিবেচনা করলে পরিযায়ী এই পাখির ঝাঁক বিড়ম্বনার কারণ হতে পারে। 1990 থেকে 2009 বার্ড স্ট্রাইকের কারণে ক্ষতিগ্রস্ত বিমান মেরামতে $50 কোটি গুনতে হয়েছে যুক্তরাষ্ট্রকে। পাখির মতো বিমান বা হট এয়ার বেলুনেরও বিচরণ ক্ষেত্র এই আকাশ। সংশ্লিষ্টরা বলছেন, মানুষের সুবিধার্থে আকাশ থেকে পক্ষীকুল সরানো কোনো সমাধান না হলেও নেওয়া যেতে পারে কিছু আগাম পদক্ষেপ। যেসব বিমানবন্দর চারণভূমি বা জলাশয়ের পাশে নির্মিত, সেখানে প্রাণী ও উদ্ভিদ জগতের সাথে বিমানের সংঘর্ষ এড়ানোর সুযোগ কম। কাজে বিমানবন্দরের ভৌগোলিক অবস্থান পুনর্বিবেচনা ওয়াইল্ড লাইফ স্ট্রাইকের প্রথম সমাধান হতে পারে। এছাড়া হাডসন নদীতে ওই বার্ড স্ট্রাইকের পর কয়েক মিলিয়ন ডলার খরচ করে বিমানবন্দরের আশেপাশে পশু পাখিদের গতিবিধি পর্যবেক্ষণের উদ্যোগ নেয় মার্কিন প্রশাসন। পর্যবেক্ষণ ও গবেষণা বিভাগে নিয়োগ দেয়া হয় বন্যপ্রাণী বিশেষজ্ঞদের। এছাড়া শীতকালে সাইবেরিয়ার মতো দেশ থেকে তুলনামূলক উষ্ণ পরিবেশে পাড়ি দেয় পরিযায়ী পাখির দল। কাজেই অক্টোবরের শেষ থেকে মার্চের শুরু পর্যন্ত এই অতিথি পাখিদের গতিবিধির ওপর নজর রাখতে বিমানবন্দর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছেন বিশেষজ্ঞরা। প্রয়োজনে লেজার লাইট ও সাউন্ড গ্রেনেড ব্যবহারের পরামর্শ দিচ্ছেন তারা। স্কাইব্রারির পর্যবেক্ষণ বলছে, যেহেতু অধিকাংশ বার্ড স্ট্রাইক বিমানের অবতরণের সময় ঘটে, তাই ল্যান্ডিং গিয়ারের ত্রুটি এড়াতে বিকল্প ল্যান্ডিং মেকানিজম ব্যবহারের কথা ভাবছে প্রযুক্তি নির্মাতারা। প্রয়োজনে জরুরি অবতরণের জন্য বিমান চালক ও ক্রুদের আলাদা প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি পাখির ঝাঁকের গতিবিধি পর্যবেক্ষণের জন্য বিশেষ উইং গঠনের পথে বোয়িংয়ের মতো প্রতিষ্ঠানও। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।
শেষ করছি এখন সকাল, তার আগে শিরোনামগুলো আরও একবার। পৌষে শীতের সজীব অনুভূতি প্রকৃতি এবং জনজীবনে, কুয়াশা মাখা গরম পিঠার সুগন্ধ, আগুনের ভাপ আর খেলার আয়োজনে উষ্ণ স্মৃতির ছাপ। ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে আলটিমেটাম, মধ্যরাতেই ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভ। পোষ্যকোটা বাতিলের সিদ্ধান্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2024-25 শিক্ষাবর্ষ থেকেই পোষ্যকোটা থাকছে না, জানালেন উপাচার্য। এবং রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধে ইউরোপ জুড়ে জ্বালানি এবং বিদ্যুতের দাম বাড়ার আশঙ্কা, যুক্তরাষ্ট্র, নরওয়ে এবং কাতারে বিকল্প মজুদের খোঁজ। এই ছিল এখন সকালের আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekontv।